নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি হেলথ টাইম। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং এই সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ডেঙ্গি। বিগত কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত। মালদা থেকে উত্তর ২৪ পরগনা বিভিন্ন জেলায় প্রচুর মানুষ যারা ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তবে এই পরিস্থিতিতে কি করবেন, কিভাবে চিকিৎসা হবে, লক্ষণ কি, এ বিষয়ে আজ আলোচনা করব। আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর শৌফিক পাল। স্যার, আপনাকে প্রথমেই নিউজ টাইমে অনেক স্বাগত। নমস্কার, ধন্যবাদ আমাকে। এবং যেমনটা আপনাদের বললাম যে ডেঙ্গির বাড়বাড়ন্ত ক্রমশ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম ঠিক কি করবেন আলোচনা করব। স্যার, যে পরিস্থিতি বর্তমানে গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় ডেঙ্গির বাড়বাড়ন্ত আমরা দেখতে পাচ্ছি, কতটা উদ্বেগের এই পরিস্থিতি, কি বলবেন? প্রতি বছরে এই সময় একটা ফেজ স্টার্ট হয় যেখানেতে আমরা ডেঙ্গু দেখতে পাই। এই কারণটা মেনলি হচ্ছে মসকিউটো রিলেটেড, মানে মশা রিলেটেড আর কি। মশা মানে আক্রমণ এই সময় বাড়তে থাকে, জল আশেপাশে আমরা দেখি জমতে থাকে, আস্তে আস্তে মশার গ্রোথও তাতে বাড়তে থাকে এবং সেই জন্যই আমরা দেখি কি ডেঙ্গু আস্তে আস্তে সিজনটা বাড়ে। শুধু ডেঙ্গু নয়, ডেঙ্গুর সাথে আরও অন্যান্য যেমন মসকিউটো রিলেটেড ইলনেস যেটা হচ্ছে আপনার ম্যালেরিয়া, এগুলো আমরা দেখতে পাই এই সময় বাড়ে। তো আমাদের এই সমস্ত জিনিসটা মাথায় রেখে একটা অলওয়েজ ভাবতে হবে কি যদি জ্বর আসে বা আমাদের যদি আরও অনেক রকম ক্লিনিক্যাল সিমটমস আছে যেগুলো আমরা আলোচনা করব এখন, সেইগুলো যদি আমরা দেখি তাহলে কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখবো, কিভাবে আমরা নিজেদেরকে তৈরি রাখবো, এটাই নিয়ে আমরা আলোচনা করব আজকে। একদমই স্যার। এবং প্রথমেই আমি আরও একটি বিষয় জানতে চাই, যেহেতু ডেঙ্গু প্রত্যেকটা মানুষের কাছে আতঙ্কের বলা যায়, বিভিন্নভাবে প্রাথমিকভাবে তারা কি কি প্রিকশন নেবেন? দেখুন, ডেঙ্গু এমন একটা জিনিস যেটাকে যদি আমরা জানি একটা ধরুন একজনের জ্বর আসছে, সেই জ্বরটা ডেঙ্গুর যেটা হয় তিনটে রকমভাবে আমাদের সিমটমস হয়। প্রথম গা হাত পা ব্যথা, জ্বর, এগুলো হচ্ছে খুব কমন সাইন্স অ্যান্ড সিমটম। কিন্তু শুধু ডেঙ্গু নয়, এগুলো অনেক কিছু অন্যান্য রোগেতেও দেখা যায়। স্পেসিফিক্যালি যখন আমরা দেখি জ্বর, তার সাথে পুরো গা হাত পায়ে ব্যথা, কখনো কখনো গলায় ব্যথা, যেটা অনেক সময় সর্দি কাশির সঙ্গে দেখা যায়। বাট পেশেন্টদের মোস্ট অফ দ্য কেসে কিন্তু সর্দির ব্যাপারটা থাকে না। সর্দি ছাড়া যদি জ্বর আসে, গা হাত পায়ে ব্যথা, দেখছেন খুব উইকনেস ফিল হচ্ছে, এই জ্বরটা 2 দিন 3 দিন খুব হাই গ্রেড থাকছে, প্যারাসিটামল খাওয়ার পরেও জ্বরটা বারবার আসছে, এই 2-3টে খুব স্পেসিফিক জিনিস যেগুলো আমাদের অলওয়েজ মাথায় রাখতে হয় যখন আমরা ডেঙ্গুর কথা ভাববো। এর সাথে সাথে একটা মানুষ প্রচণ্ড ডিহাইড্রেটেড হতে থাকে। এটাও হচ্ছে আরেকটা, যেমন গলা শুকিয়ে যায়, ইউরিন আস্তে আস্তে হওয়াটা কমে যায়, এই সব জিনিসগুলো কিন্তু খুব একটা বাজে সাইন ডেঙ্গুর ক্ষেত্রে। তো যখন এরকম সিমটমস একটা মানুষ আমরা দেখতে পাই, তখন অলওয়েজ আমরা বলি কি আপনারা টেস্ট করান, ডেঙ্গু হয়েছে কি না। ডেঙ্গুর নানা রকম টেস্ট হয়, সেগুলো আমরা আলোচনা করব অবশ্যই। তো এই জ্বর আর উইকনেস, এই হচ্ছে দুটো একটা খুব ইম্পর্টেন্ট সাইন্স অ্যান্ড সিমটম। অনেক লোকের ক্ষেত্রে দেখা যায় কি ডেঙ্গু খুব মাইল্ড সিমটমের সাথে কিছু হলো না, হালকা জ্বর হলো, কিন্তু সেই পার্সনটা ক্যারিয়ার মানে হচ্ছে ধরুন তাকে যদি মানে মসকিউটো কামড়ায়, তাহলে আরেকজনকে কামড়ালে সেটা কিন্তু ডেঙ্গুটাকে ছড়াতে পারে। এবার তার ক্ষেত্রে হয়তো সিমটমসটা খুব কম, কিন্তু অন্য লোকের ক্ষেত্রে সিমটমসটা ডিফার করতে পারে। প্রতিটা লোকের ক্ষেত্রে, প্রতিটা মানুষের ক্ষেত্রে সিমটমস আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করতে পারে। কারোর কাছে সিমটমটা খুব মানে মাইল্ড হবে, হালকা জ্বর আসবে, তারপরে জ্বরটা আস্তে আস্তে কেটে যাবে, তারপরে আস্তে আস্তে রিকভার করবে। আবার কিছু কিছু লোকের সে জ্বর অনেক দিন থাকে, 3-4 দিন থাকে, যেটাকে আমরা ফেব্রাইল ফেজ বলি ডেঙ্গু। তারপরে জ্বরটা কেটে যাওয়ার পরে একটা ক্রিটিক্যাল ফেজ স্টার্ট হয়। সেই ফেজটা ইউজুয়ালি কি হয়, মানুষ কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আমাদের শরীরেতে ডিহাইড্রেশনের লক্ষণ দেখা যায়। আস্তে আস্তে যখন আমরা দেখি পেশেন্ট খুব দুর্বল হয়ে পড়ে, খাওয়া দাওয়াও কমে যায়, নজিয়া, ভমিটিং, পেটে ব্যথা হতে স্টার্ট করে, এই সব জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট সাইন্স অ্যান্ড সিমটম যখন আমরা বুঝতে পারি ডেঙ্গু খারাপের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে স্যার চিকিৎসকের কাছে কখন যাওয়া উচিত? কারণ আপনি বললেন যে জ্বর সাধারণভাবে হতেই পারে, ডেঙ্গুর পর্যায়ে সেটা পৌঁছানোর আগে বা পৌঁছচ্ছে, কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? দেখুন,
একটা মানুষের যখন জ্বর আসে সেই জ্বরটাকে খুব ক্লোজলি মনিটর করা উচিত, স্পেশালি এই সিজনেতে। যখন জ্বর 3 থেকে 4 দিনের বাইরে যায়, জ্বরটা প্যারাসিটামল খাওয়া হচ্ছে তাতেও কিছু লাভ হচ্ছে না, তখন অবশ্যই যে কোনো জ্বরের ক্ষেত্রেই একটা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আচ্ছা, স্পেশালি ধরুন বাচ্চা, যারা ছোট ছেলে, ছোট বাচ্চা বা বয়স্ক লোক, এনাদের ক্ষেত্রে তো অবশ্যই 4-5 দিন জ্বরের মানে যখন একটা সিমটমস থাকে অবশ্যই যাওয়া উচিত তার কাছে। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে যখন দেখছেন জ্বর, নিজেকে প্রচণ্ডভাবে ডিহাইড্রেটেড লাগছে, দুর্বল লাগছে, যখন দেখছেন আপনি উঠে দাঁড়াতে পারছেন না, এই রকম সিমটমস যখন আসে, যখন আপনি প্রাইমারিলি খুব কমজোর হয়ে পড়ে, তখন অবশ্যই যাওয়া উচিত আর টেস্ট করানো উচিত। আচ্ছা, একদমই। আমি আবারও ফিরবো আলোচনাতে, তবে এই মুহূর্তে আমাদের প্রথম দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার, কোচবিহার থেকে বলছি। হ্যাঁ বলুন। বললাম মানে সব জ্বর কি ডেঙ্গুর লক্ষণ? আর একবার বলুন। সব জ্বরে কি ডেঙ্গুর লক্ষণ? স্যার, আপনার কিছু প্রশ্ন? রাইট, আপনি ঠিকই একটা খুব ভালো প্রশ্ন করেছেন। সব জ্বরই কি ডেঙ্গুর লক্ষণ? না, সব একদমই, জ্বর। আপনি দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। স্যার অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার, উনি যেমনটা বলছিলেন, রাইট, উনি খুব ভালো প্রশ্ন করেছেন, যেটা আমি একটু আগেও বলছিলাম। একদমই। সব জ্বর ডেঙ্গুর লক্ষণ নয়, কিন্তু আমাদের এই সময় এই সিজনেতে দেখা যাচ্ছে ডেঙ্গুর জন্য জ্বর আসে, ম্যালেরিয়াও হতে পারে, পেশেন্টের একটা ভাইরাল ফিভারও খুব কমন, ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই সময় সর্দি কাশিও হয়, জ্বর। কিন্তু যদি একটা জ্বর স্পেশালি বয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রে 3 থেকে 4 দিনের বেশি চলে যায়, হাই গ্রেড ফিভার যাকে আমরা বলি, মানে খুব তাপমান খুব বেশি থাকে, 102 ফ্যারেনহাইট বা তারও উপরে যখন থাকে, তখন সেই জ্বরটা অলওয়েজ একটা চিন্তার কারণ। এর সাথে যদি আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গুর জন্য জ্বর হয়, তখন আপনার কিছু সাইন্স অ্যান্ড সিমটম, যেমন আপনি খুব দুর্বল মনে হবে, আপনাকে প্যারাসিটামল খাওয়ার পরেও জ্বরটা কমছে না। প্যারাসিটামল ছাড়া আমাদের সেই জন্য এই মুহূর্তে জ্বর ছাড়া অন্য ওষুধ খাওয়ারও প্রয়োজন, মানে গাইডলাইনেতে নেই। আমাদের যে গভর্নমেন্টের যে গাইডলাইন দেওয়া হয়, সেই গাইডলাইনে বলা হয় কি জ্বরেতে খালি প্যারাসিটামলই খাবেন এই সিজনে। কেন, জ্বর যদি ডেঙ্গুর জন্য হয়, আপনি যদি অন্য ওষুধ খান জ্বর কমানোর জন্য, সেগুলো কিন্তু ক্ষতিকারক হতে পারে। তাই যদি জ্বর 3 থেকে 4 দিনের বেশি যদি জ্বর থাকে, তার সাথে দুর্বলতা, কমজোরি, পেটে ব্যথা, আরও এরকম সিমটমস, আস্তে আস্তে দেখছেন বডিতে র্যাশ হচ্ছে, এই সব যদি জিনিস আপনি দেখতে পান, তখন সেই জ্বরটাকে কিন্তু আমাদের ডেঙ্গুর দিকে ভাবা উচিত। একদমই। আমি আবারও ফিরবো আলোচনাতে স্যার, তবে এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বলছি কি, শুনতে পাচ্ছি না আমি ঠিক মতন? শুনতে পাচ্ছিস? কথা বলছে তো, এবার কথা বলো। এখন পাচ্ছি। স্যার, তাহলে আপনি বললেন ডেঙ্গু র্যাশের কথা, ব্রেক থেকে তাহলে সেটা নিয়ে বলুন। ডেঙ্গু র্যাশের কথা, জ্বর ছাড়া আর কি কি সিমটমস ইম্পর্টেন্ট, যেমন মাথা ব্যথা, প্রি অরবিটাল পেইন, চোখের পেছনে ব্যথা, এই জিনিসগুলো, র্যাশের কথা। আর বাড়িতে যদি দুর্বলতা ফিল হয়, তখন কিভাবে আমরা এগোনো উচিত, ইনিশিয়ালি কি ট্রিটমেন্ট করা উচিত, দুর্বলতা কিভাবে কাটানো যেতে পারে, কি বাড়িতে বারবার বলা হয় কি জল খাওয়া উচিত, জলটা কি প্লেন জল না কি রকম স্পেশাল জল। অনেক বাচ্চারা দেখেছি জলের নামেতে কোল্ড ড্রিঙ্ক খায়, এগুলো কিন্তু একদমই মানে ডেঞ্জারাস জিনিস ডেঙ্গুতে, এগুলো করা। আজকে ডেঙ্গু আরেকটা বলবো যে নিজেকে নিজে ঠিক রাখতে হবে, পরিবারের আশেপাশে ওই জমা জল টল একদম ওইটা আমরা একদম পৌরসভার ভরসায় ওইটা আমরা লাস্ট একদম বলবো কি ডেঙ্গুর প্রিভেনশন কি, কিভাবে আমরা আটকাতে পারি, মানে আমাদের হাতেই আছে জিনিসটা, সেটাই বলতে হবে। সবার জন্য বসে থাকলাম, কারোর জন্য বসে থাকলে হবে না। তাহলে হবে না। এখন বৃষ্টির সময় তো টবে জল টল খুব একদম একদম। আর স্পেশালি যে গ্রামের সিচুয়েশনটা এমন, কেন আমাদের শহরে তবুও কিছু না কিছু লোক ফিনাইল ফেলে দিচ্ছে জলেতে, এই জিনিসগুলো ছোট ছোট প্রিকশনসগুলো নিচ্ছে।
বাট গ্রামেতে খুব মুশকিল, আর ওদের এদিকে আইডিয়া নেই। একটা অ্যাওয়ারনেস তাও আছে, একদম যেভাবে প্রচার করা হয়, গ্রামের দিকে যেটা একেবারেই নেই। নেই। সল্টলেকেতে আমরা কলকাতাতে ম্যাক্সিমাম ডেঙ্গু পেশেন্ট পাই, কেন ওখানেতে বাড়ির আশেপাশে ক্লিন রাখে, কিন্তু ঠিক মানে কিছুটা 50 ফুট দূরে কিন্তু জিনিসটা নেই। আমি তো কিছুই শুনতে পাচ্ছিলাম না তখন, কিন্তু আমার কানে এখন কথা রিপিট আসছে। ঠিক আছে, ফোন নেব ব্রেক থেকে ফিরে। আর আগের ফোনটা না প্রথমে বক্সে পাওয়া যায়নি, পরে বক্সে পাওয়া গেল। না না, ওটা এখানে পাওয়া ছিল, ওই ভেতরে এসে কমিয়ে ছিল, আমি বাড়ি দিয়েছি, ওটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ব্রেক থেকে ফিরে ফোন নেব। ঠিক আছে। ঠিক আছে। Stand by 27. ফেরাম বিরতির পর আলোচনায় ফিরবো, তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, মালদা থেকে সুচিত্রা রায় বলছি। বলুন। নমস্কার। নমস্কার। বলুন, আমার ছেলে কিছুদিন আগে জ্বর হয়েছিল। বলুন। ওর কি ডেঙ্গু সংক্রমণ হতে পারে? গা হাত পা ব্যথা করলো, মাথা ব্যথা। আচ্ছা, আপনি আরো একবার বলুন। গা হাত পা ব্যথা, মাথা ব্যথা করলো, জ্বর এসেছিল, তাহলে কি ডেঙ্গু সংক্রমণ হতে পারে? আচ্ছা, স্যার আপনার কিছু জানার আছে? না, আমি ওনার প্রশ্নটাকে আরেকবার ঠিকভাবে বলবো। উনি জানতে চাইছিলেন কি ওনার কিছুদিন আগে জ্বর এসেছিল, তার সাথে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা ছিল, তাহলে কি ডেঙ্গু এটা হতে পারে? দেখুন, আপনাকে কোনো রকম জ্বর, যে কোনো রকমের জ্বর প্রেজেন্ট করুক, সেটা ডেঙ্গু হতে পারে। কিন্তু জ্বর যখন আপনার 3 থেকে 4 দিন বা তারও বেশি থাকবে, মাথা ব্যথা, স্পেশালি চোখের পেছনের দিকে ব্যথা, নিজেকে ডিহাইড্রেটেড ফিল হবে, যখন আপনি দেখবেন আপনাকে প্রচণ্ড মানে দুর্বলতা ভাব আছে, উঠে দাঁড়াচ্ছেন, মাথা ঘুরছে, এইরকম জ্বর, তার সাথে এই সিমটমসগুলো যদি আপনার থাকে 3 থেকে 4 দিন, আপনার ডেঙ্গু পরীক্ষা করা প্রয়োজন। ডেঙ্গুর পরীক্ষা করাটা উচিত, কেন যে কোনো রকমের জ্বর অন্য ডিজিজও হতে পারে, কিন্তু ডেঙ্গুটা অলওয়েজ এই সিজনে আমাদের মাথায় রাখাটা উচিত। পরীক্ষা করার একটা সবথেকে মূল কারণ হচ্ছে, যদি আমরা আগে থেকে জানতে পারি আমাদের ডেঙ্গু হয়েছে, তাহলে আমাদের সেই লাইনেতে ট্রিটমেন্ট করা যেতে পারে, বা নিজেও আপনি প্রচণ্ডভাবে নিজেকে হাইড্রেট করতে পারেন, ফল খেতে পারেন, ইলেকট্রোলাইটস মাত্রা বাড়াতে পারেন, এইভাবে রেস্ট নেওয়াটা খুব প্রয়োজন। যদি আপনি জানতে পারেন কি আপনার ডেঙ্গু হয়েছে, এগুলো আপনি করতে পারবেন। যদি আপনি না জানেন বা গ্রাহ্য না করেন, তখন জ্বরটা কেটে গেলে, যেটা ডেঙ্গুর সেকেন্ড ফেজ বলে, ক্রিটিক্যাল ফেজ, এটা স্টার্ট হয়। সেই ফেজেতে প্লেটলেট কাউন্ট কমতে থাকে, আরও অন্যান্য প্রবলেম আসতে থাকে। যদি আপনি না জানেন কি আপনার ডেঙ্গু হয়েছে, তাহলে আপনি কশাস বা প্রিকশনসটা নেন না, অনেক লোকের ক্ষেত্রে দেখা যায়, এবং তারা রিকভারি করে যাওয়ার পরেও এসে আমাদের কাছে ল্যান্ড করে হাসপাতালেতে অন্যান্য প্রবলেম নিয়ে, লো প্লেটলেট নিয়ে, অন্যান্য অর্গানের ডিসফাংশন নিয়ে, এইসব। একদমই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার আপনার প্রশ্নের উত্তর দিলেন, এবং স্যার যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে ডেঙ্গির মূলত লক্ষণগুলো কি কি, আপনি জ্বরের কথা বললেন, এছাড়াও কি কি লক্ষণ রয়েছে? দেখুন, ডেঙ্গুর যেটা খুব প্রথম যেটা আপনাকে বললাম, জ্বর, অবশ্যই জ্বর ছাড়া মাথা ব্যথা, স্পেশালি যদি মাথাটা আপনার চোখের পেছনে ব্যথা করে, যেটাকে আমরা পেরি অরবিটাল পেন বলি, এর সাথে র্যাশ যদি শরীরে আপনি দেখতে পান,
সেগুলো কিন্তু ওয়ান অফ দ্য মানে অনেকগুলো এই সাইনগুলো হচ্ছে ডেঙ্গুরই সাইন। আচ্ছা। ডেঙ্গুতে কি হয়, আমাদের শরীরে যে রক্তর যে শিরাগুলো থাকে সেই শিরাগুলোর পারমিয়াবিলিটিটা বাড়তে থাকে এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি প্লাজমা বেরোতে থাকে, যেটা ইন্ট্রাভ্যাসকুলার থাকা উচিত, মানে যেটা শিরার ভেতর থাকা উচিত সেটা বাইরে চলে যায়। এই কারণেতে কি হয়, আমাদের বডি কমপ্লিটলি ডিহাইড্রেটেড হতে থাকে। হ্যাঁ, এর সাথে সাথে প্লেটলেটের গন্ডগোল স্টার্ট হয়। এই সবকটা জিনিস মিলিয়ে আমাদের শরীরেতে যে ছোট ছোট ভেসেলসগুলো থাকে, যেগুলো ভেন্স থাকে, সেগুলো লিক করতে থাকে, ব্লিডিং হতে থাকে, ছোট ছোট দানা দানা মতন দেখা যায়, সেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক ব্লিডিং, মানে আচ্ছা। যেটা আরেকটু বড় যেগুলো ব্লিডিং আমরা দেখতে পাই হাতের মধ্যে ছোট ছোট, সেগুলো স্কিনের নিচে যেগুলো দেখা যায় সেগুলোকে বলে পিটিচিয়াল র্যাশ, এক রকমের র্যাশ, স্পেশালি যেটা লিক হওয়ার জন্য, আমাদের ভেসেলগুলো লিক হওয়ার জন্য। যখন দেখবেন কাউকে চেপে হাত ধরবেন, আপনার 5টা আঙুলের দাগ হ্যাঁ। দেখা যায়। এই জিনিসগুলো যদি হয় তখন বুঝতে পারবেন ডেঙ্গুটা ডেঙ্গুর দিকেই যাচ্ছে, আর সিমটমসগুলো খারাপ। এই জিনিসগুলো একটা ভালো লক্ষণ নয়। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে বাড়িতেই কিভাবে প্রিকশন নেওয়া যায়, এবং অবশ্যই তারপরে তো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দেখুন, যখন আপনারা এরকম সাইন্স অ্যান্ড সিমটমস দেখছেন হাতেতে র্যাশ আসছে বা একটুখানি হাত চেপে ধরলেন, 5টা আঙুলের দাগ দেখা যাচ্ছে, এই সব ক্ষেত্রে একটা পেশেন্টকে প্রয়োজন ডেঙ্গুর টেস্ট করা আর হাসপাতালে যাওয়া। যদি দেখছেন ডেঙ্গুর আপনার জ্বর আসছে, আপনি একটা টেস্ট করলেন, ডেঙ্গু আপনার পজিটিভ হলো, পজিটিভ আসার পরে তখন আপনি যদি সিমটমস মাইল্ড, যেটা বলে সিমটম, হালকা জ্বর এলো, প্যারাসিটামল খেয়ে ঠিক হচ্ছেন বা ইমপ্রুভ করছেন 3 থেকে 4 দিন পরে, তখন সেই ক্ষেত্রে আপনি বাড়িতে নিজেকে ট্রিটমেন্ট করতে পারেন। ট্রিটমেন্টের যদি কথা বলি, সেটা হচ্ছে প্রচণ্ড নিজেকে হাইড্রেট করা, ঠিক মতন জল খাওয়া, ইলেকট্রোলাইটস জল খাওয়া। এরম নয় বাইরে থেকে গিয়ে একটা পেপসি কিনে নিলাম, বা একটা ছোট বাচ্চা সে জল খেতে চাইছে না, আমি পেপসি খাবো, এরকম দেখা গেছে, এরকম সেগুলো কিন্তু একদম উচিত নয়। স্পেশালি অ্যারিয়েটেড ওয়াটার যেটাকে আমরা বলি, যেগুলো বটল ওয়াটার, যেগুলো আর কি সোডা এইসব টাইপের, এগুলো একদম খাওয়া উচিত নয় ডেঙ্গুর ক্ষেত্রে। প্লেন জল যেখানেতে ইলেকট্রোলাইটস আছে, যেমন ওআরএস বা সাধারণ নুন চিনির জল সাধারণ ঘরেতে, এগুলো খাওয়াটা প্রয়োজন। টাইম টু টাইম, বারবার খেতে হবে। একবারে খেলে অনেক সময় লোকের বমি হয়, তখন আপনাদের অল্প পরিমাণেতে বারবার নিতে হয় জলগুলো। স্যার, সেক্ষেত্রে এই যে ডেঙ্গি এখন যে সময়টা চলছে, কোন এজ গ্রুপের উপর সব থেকে বেশি এর প্রভাব দেখা যায়? দেখুন, বয়স্ক লোক আর বাচ্চারা অলওয়েজ, মানে প্রতিটা মুহূর্তে তাদেরকে খুব সামলে থাকতে হবে। স্পেশালি যদি জ্বর 3 থেকে 4 দিনের বেশি মানে কন্টিনিউ করে, টেস্ট করাটা প্রয়োজন। যদি আপনার জ্বর সর্দি কাশি ছাড়া আসছে, তাহলে তো ডেঙ্গুর টেস্ট করাটা আরও প্রয়োজন। বয়স্ক লোক আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি তারা ডিটোরিয়েশন করে, মানে খারাপ হয়। ধরুন জ্বর 2 দিন 3 দিন পরে হঠাৎ করে দেখা গেল তারা খুব 3-4 দিনের মধ্যে শরীরটা আরও খারাপ হয়ে গেল। ডিহাইড্রেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে যদি ডিহাইড্রেশন তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আনুষঙ্গিক যে প্রবলেম, যেগুলো অন্যান্য অর্গ্যান যেগুলো এফেক্ট হতে পারে। ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস, বডিতে যখন ভাইরাসটা ঢোকে, সেটা আমাদের সেলের সাথে ভেতর ঢুকে রেপ্লিকেট করে ছড়াতে থাকে। এই ফেজটাতে যদি আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি, এটা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যায় যদি নিজেদের হাইড্রেট না করে। সেই জন্য বাচ্চা, বয়স্ক এইসব ক্ষেত্রে আমাদেরকে প্রচণ্ড সচেতন থাকা উচিত। স্যার, ডেঙ্গু শকটা মূলত কি? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, ডেঙ্গু এমন একটা জিনিস যেটা একটা অর্গান নয়, মাল্টিপল অর্গানকে এফেক্ট করতে পারে। যখন আমরা যদি আমাদের বাড়িতে থাকে কিছু ব্লাড প্রেশার মেশিন, যেগুলো এখন অনেক বাড়িতেই রয়েছে, যদি দেখি আমাদের পেশেন্টের বা যে কোনো লোক যার ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তার ব্লাড প্রেশার ড্রপ করছে, উঠে গিয়ে দাঁড়াচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, হ্যাঁ, দাঁড়াতে পারছে না, দুর্বলতা, যদি পালস রেট দেখি প্রচণ্ড হাই, মানে বিপিটা, ব্লাড প্রেশারটা কমে গেলে আমাদের পালস রেটটা বেড়ে যায়, এই সব যখন জিনিসগুলো আমরা দেখি, লক্ষ্য করি, সেটাকে আমরা বলি শক। ডেঙ্গুর শক দুরকমভাবে হয়। একটা যেটা কম্পেনসেটেড, মানে আপনার বডি শকটার সাথে লড়াই করার ক্ষমতা আছে, মানে হাইপোটেনশন হচ্ছে, হার্ট রেটটা বেড়ে গিয়ে ঠিক করলো, হ্যাঁ, আপনি জল খাচ্ছেন কিছুটাভাবে, সেটা হেল্প হলো, মানে হেল্প করছে আপনাকে রিকভার করতে। আরেকটা হচ্ছে আনকম্পেনসেটেড শক। সেই যখন মানে আপনি যাই করছেন, ব্লাড প্রেশার দেখছেন বাড়ছেন না, এই রকম ক্ষেত্রে পেশেন্টটা খুব ক্রিটিক্যাল স্টেজে যেতে পারে।
পেশেন্টদের হাসপাতালে অ্যাডমিট করাটা প্রয়োজন। হাসপাতালে অ্যাডমিট করার পরে কখনো কখনো তাদের আইসিইউ পর্যন্ত নিয়ে যেতে হয়, কেন ব্লাড প্রেশার এত ড্রপ করে, সেগুলো আমাদেরকে মনিটর করতে হয়। ডেঙ্গু শক শুরু মানে স্টার্ট থেকে শেষ পর্যন্ত খুব ক্লোজ মানে খুব নিকটভাবে আমাদেরকে দেখতে হয়, মানে পেশেন্টকে লক্ষ্য রাখতে হয়, বারবার ব্লাড প্রেশার চেক করতে হয়। অনেক রকম ট্রিটমেন্টস আছে যেগুলো শকের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কি? ধরুন ডেঙ্গি আক্রান্ত পর একজন হাসপাতালে ভর্তি হলেন, সেই মুহূর্তে ওই পেশেন্ট বা রোগীর কি করা উচিত? দেখুন, যখন ডেঙ্গুর পেশেন্ট আমাদের কাছে হাসপাতালে আসে, প্রথম জিনিস একটা ডাক্তার দেখে বা দেখা উচিত সেটা হচ্ছে ওনার ভাইটাল সাইন, যেগুলো আমরা ব্লাড প্রেশার বলি। পেশেন্টের ডিহাইড্রেশনের কি পরিস্থিতি, মানে পেশেন্টের শরীরেতে ডিহাইড্রেশনের কি পরিস্থিতি। পেশেন্টের এই যে ক্যাপিলারি লিক যেটা আমি বললাম, যেটা মানে ভেসেল থেকে বেরিয়ে যায়, মানে আপনার প্লাজমাটা বেরিয়ে গিয়ে হিম্যাটোক্রিট বলা হয় একটা, মানে যেটা রক্ত না, হিমোগ্লোবিন নয়, হিম্যাটোক্রিট, মানে আমরা দেখি কি রক্ত বেরিয়ে গিয়ে কনসেন্ট্রেটেড হয়ে গেছে কিনা, হ্যাঁ, ব্লাডটা। সেই অনেক কিছু বেসিক টেস্ট, ভাইটাল সাইন্স, এগুলো আমরা প্রথম চেক করি হচ্ছে একটা পেশেন্টের। এবার সেই যেই ভ্যালুগুলো যেগুলো আসে, সেই ভ্যালু হিসেবেতে আমাদের ট্রিটমেন্ট স্টার্ট করতে হয়। প্রথম ট্রিটমেন্ট ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে স্যালাইন দেওয়া, নর্মাল ফ্লুইড দেওয়া, ফ্লুইড দিয়ে পেশেন্টকে ঠিক মতন হাইড্রেট করা। যে পেশেন্ট মুখে খেতে পারছে না তাদের ক্ষেত্রে আইভি ফ্লুইড মানে নর্মাল স্যালাইন যেটা আমরা সিরাতে দিই, সেটা হচ্ছে মানে প্রচণ্ড প্রয়োজন আর কি। ওইখান থেকেই মানে আপনি আস্তে আস্তে পেশেন্টকে রিকভারির দিকে নিয়ে যেতে পারেন। ঠিক সময় পেশেন্ট এলে 90% সময় আমরা দেখি কি পেশেন্ট রিকভার করে যায়। আচ্ছা স্যার, আমরা আবারও ফিরবো এই আলোচনাতে স্যার, তবে এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডেঙ্গু এমন একটা টপিক বললে শেষ করা যাবে না। হ্যাঁ, একজন ডেঙ্গু পেশেন্ট সে রিকভার হয়ে গেছে, তারপরেও কি তার মধ্যে কিছু কিছু সমস্যা দেখা যেতে পারে? রিকভারের পরে সমস্যা যদি একটা নর্মাল পেশেন্ট থাকে, ধরুন তার কোনো হার্টের প্রবলেম নেই বা আগে কিছু ডিজিজ নেই ক্রিটিক্যাল, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট পুরোপুরি রিকভার করে যেতে পারে। আচ্ছা, খুব কম পার্সেন্টেজ অফ পেশেন্টের দেখা যায় কি যে প্লেটলেট কাউন্টটা সেটা বাড়ছে না, আচ্ছা, খুব কম সংখ্যা। সেই পেশেন্টগুলো পার্টিকুলারলি আমাদেরকে খুব ক্লোজ মনিটর করতে হয়। আরও অন্যান্য অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরেতে প্লেটলেটটা যেটা আর কি ডেঙ্গুতে কমে, তার দুটো কারণ। একটা হচ্ছে কি আমাদের যেখান থেকে প্লেটলেট তৈরি হয় ওই জায়গাতে ডেঙ্গু ভাইরাস এফেক্ট করে, সেই জন্য প্লেটলেট তৈরি হচ্ছে না। আর একটা কারণ হচ্ছে প্লেটলেটটা ডিসফাংশন করে, মানে ধরুন প্লেটলেটের কাজ কি, ধরুন কোথাও ব্লিডিং হচ্ছে সেটাকে বন্ধ করা, কিন্তু প্লেটলেটটা সেই কাজটাই করতে পারে না। আচ্ছা আচ্ছা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি নাক থেকে ব্লিডিং হচ্ছে, নোজ থেকে, কিন্তু সেটা চলেই যাচ্ছে, সেটা বন্ধ করা যাচ্ছে না, সেটাকে প্লেটলেট ডিসফাংশন বলে। এরকম দুটো তিনটে ক্যাটাগরি আছে যেগুলো আমাদেরকে ডেঙ্গুর পরে কমপ্লিকেশন হয়। আর মানে ডেঙ্গিতে এরকম বাচ্চা এবং বয়স্করা তাদের উপর এফেক্টটা বেশি হয়, এবং তাদের ডেঙ্গি হলো সেই সময়টা কি অনেক তাড়াতাড়ি বাচ্চা এবং বয়স্ক যারা আছেন তাদেরকে কাবু করে ফেলে, এবং সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটাও কি একটু ফাস্ট হয়ে যায়? দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডেঙ্গুটা খারাপ করে কেন, বাচ্চারা ডিহাইড্রেটেড হয়ে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আপনি বললেন। এবার যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, আনুষঙ্গিক অর্গান যেগুলো লিভার, স্প্লিন, আরও বাকি অর্গানগুলো তখন ইনভলভ হতে থাকে। এই যে শকের কথা বলছি, সেই শকটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক লেট ক্লিনিক্যালি বোঝা যায়, কারণ বাচ্চাদের কম্পেনসেশন করার ক্ষমতা অনেক হাই। এবার যেহেতু ওরা লেট আমরা বুঝতে পারি, ধরুন বাড়িতে বলছে পেটে ব্যথা আছে, আমার জ্বর আছে, বাড়ির লোক বলছে ঠিক আছে 2 দিন 3 দিন 4 দিন, কিন্তু যখন আমার কাছে নিয়ে এলো তখন পেশেন্ট অলরেডি ডিহাইড্রেটেড। আর ডেঙ্গিতে সবথেকে কোন অর্গান ক্ষতিগ্রস্ত হয়? ডেঙ্গু মাল্টিপল অর্গানকে ড্যামেজ করে, মাল্টিপল অর্গান, যেটাকে আমরা ডেঙ্গু মাল্টি অর্গান ডিসফাংশন বলি। সেটাতে লিভার ইনভলভ হতে পারে, সেটাতে আপনার স্প্লিন ইনভলভ হতে পারে, হার্ট, লাং। অবশ্যই লাংয়ের ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আপনি করবেন, কেন লাংয়ের ক্ষেত্রে কি হয়, বুকে জল জমে অনেক সময়, পেশেন্টের ARDS হয়, সেটাও কিন্তু আর একটা খুব খারাপ কমপ্লিকেশন যখন আমাদের অক্সিজেন সাপোর্ট দিতে হয়। ঠিক আছে স্যার, ফিরছি আমি তাহলে চিকিৎসা পদ্ধতির পর এই প্রশ্নটা আপনাকে করি। কি কি অর্গান এফেক্ট হতে পারে?
পেলাম বিরতির পর আজ যে বিষয়ে আলোচনা করছি ডেঙ্গি। স্যার, আমরা আলোচনা করছিলাম যে ডেঙ্গি হলে চিকিৎসা পদ্ধতি ঠিক কিরকম হয়। দেখুন, ডেঙ্গু যখন হয় কোনো পেশেন্টের, যখন আমাদের কাছে হাসপাতালে আসে, আপনাকে বললাম আমি, পেশেন্টকে প্রথমে আমরা ইভ্যালুয়েট করি, মানে পেশেন্টকে এক্সামিনেশন করা হয় উপর থেকে হেড টু টো। পেশেন্টের পরিস্থিতি কি, ক্যাপিলারি লিক আছে কিনা, ডিহাইড্রেশন আছে কিনা, এবং সেইভাবে আমরা একটা ট্রিটমেন্টের প্ল্যান তৈরি করি। মোস্ট অফ দ্য ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে গভর্নমেন্টের রেকমেন্ডেড, আমাদের গভর্নমেন্ট একটা প্রোটোকল দিয়ে থাকে এবং আমরা সেই ট্রিটমেন্ট প্ল্যানকে ফলো করি। অনেক সময় পেশেন্ট আমাদের প্রশ্ন করে, স্যার আমাদের সকাল, দুপুর, আবার রাত্রিরে ব্লাড টেস্ট কেন করছেন? এই কারণগুলো হচ্ছে প্লেটলেট কাউন্টটা দেখার জন্য। আচ্ছা, যখন আমরা দেখি কি প্লেটলেট কাউন্ট একটা সার্টেন নাম্বারের পরে আমরা সেই প্লেটলেট কাউন্ট পড়ছে, ড্রপ করছে, তখন আমরা পেশেন্টকে প্লেটলেট রিপিট করি 12 ঘন্টা অন্তর, 8 ঘন্টা অন্তর, কখনো কখনো 6 ঘন্টা অন্তর। পেশেন্টদের ক্ষেত্রে এটা খুব ব্যথা, কারণ ইঞ্জেকশন নেওয়া হয় বারবার, নিয়ে ব্লাড নিতে হয়। তো তাদের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন করে, স্যার আমাদের তো ব্লাডই এখন কমে যাচ্ছে, আপনারা নিচ্ছেন। কিন্তু যদি আমরা দেখি যে বডিতে প্লেটলেট কাউন্ট কমছে, তার সাথে যদি ব্লিডিং আছে, তাহলে আমরা তাড়াতাড়ি পেশেন্টকে প্লেটলেট দিতে পারি বা ব্লাড প্রোডাক্টস দিতে পারি। ধরুন হিমোগ্লোবিন ড্রপ করছে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা অনলি ব্লাড দিই। আদার প্লেটলেট রুটিনলি দেওয়া উচিত নয়। ধরুন প্লেটলেট কমছে হঠাৎ করে দেওয়া, এটা ঠিক নয়। প্লেটলেট কাউন্টের একটা নাম্বার আছে, যেমন ধরুন 10,000-এর নিচেও যদি প্লেটলেট কাউন্ট যায়, সেই ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্টের গাইডলাইনকে আমাদেরকে প্লেটলেট দেওয়া উচিত। কিন্তু যদি প্লেটলেট 10,000-এর ওপরে আছে, কোনো ব্লিডিংয়ের ম্যানিফেস্টেশন নেই, বা কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে না, এই যে র্যাশ যেগুলো বললাম, বা নাক থেকে রক্ত বেরোনো, এটাও খুব একটা কমন দেখা যায়। এই জিনিসগুলো যখন আমরা দেখি নেই, তখন আমরা ওয়েট করি, প্লেটলেট কাউন্ট কম হলে তারপরেই আমরা দিই। কিন্তু যদি দেখি কি প্লেটলেট কাউন্ট ধরুন 20,000, হ্যাঁ, তখনও কিন্তু নাক থেকে ব্লিডিং হচ্ছে, বা নোকের নিচে ব্লিডিং, বা স্কিনের নিচে ব্লিডিং, বা হিমোগ্লোবিন ড্রপ করছে, সেই ক্ষেত্রে আমাদের প্লেটলেটটা দেওয়া হয়। ডেঙ্গুর অ্যাজ সাচ কোনো ট্রিটমেন্ট নেই। ডেঙ্গুকে আমি একটা ট্যাবলেট দিলাম, এরকম কিছু নেই। ডেঙ্গুর ট্রিটমেন্টের নাম হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। তার মানে আপনাকে আগে থেকে পিক করতে হবে, আপনার সিমটমকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এবং পেশেন্টকে নানা রকমভাবে সাপোর্ট দিতে হবে। যদি ব্লাড প্রেশার ড্রপ করে, আমাদের সাপোর্ট দিতে হবে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য। যদি প্লেটলেট ড্রপ করে, ব্লিডিং হয়, প্লেটলেট দিতে হবে। যদি হিমোগ্লোবিন ড্রপ করে, বা পেশেন্ট যদি আরও অন্যান্য কমপ্লিকেশন ডিআইসির দিকে যায়, তখন আরও অন্যান্য টাইপস অফ ব্লাড প্রোডাক্ট হয়, সেগুলো আমাদের দিতে হবে। একদমই। আর এখানে আরো একটি বিষয় জানতে চাইবো স্যার, ডেঙ্গি হলে তো মাল্টিপল অর্গান ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কোন অর্গান মূলত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? দেখুন, শক মানেই হচ্ছে মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট। তার মধ্যে ডেঙ্গুর স্পেসিফিক্যালি 2-3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন ডেঙ্গুর পেশেন্ট অনেক অক্সিজেনেতে আছে, হ্যাঁ, মাস্কে থাকে, খুব কমন প্রেজেন্টেশন। বাড়িতে লোক জিজ্ঞেস করে এটা ডেঙ্গু হয়েছে, লাঙের কি প্রবলেম হলো, বুকে কি হলো, কি আপনারা অক্সিজেন দিচ্ছেন। ডেঙ্গুর তে কি হয়, যে লিক কথাটা যেটা আমি বললাম, সেই লিকটা কিন্তু বুকের ভেতরেও হতে পারে। বুকের ভেতরে হলে বুকের ভেতর জল জমে, যেটাকে আমরা প্লুরাল ইফিউশন বলি। জল জমলে লাং, যেটা আমাদের বুকের ভেতর যেটা বেলুন থাকে, যেটা নিঃশ্বাস প্রশ্বাস করার লাং যাকে আমরা বলি, সেইটা আস্তে আস্তে এফেক্টেড হতে থাকে। তখন আমাদেরকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়, পেশেন্টকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়। তার সাথে সাথে অক্সিজেন স্যাচুরেশন আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। শুধু লাঙে জল জমা নয়, অনেক সময় আমরা দেখি কি লাংটা ড্যামেজ হচ্ছে বিকজ অফ দ্য ইমিউন রেসপন্স অফ আওয়ার বডি, যেটাকে আমরা ARDS বলি। সেটা একটা মেডিকেল টার্ম, ইটস লিটিল কমপ্লিকেটেড, বাট লাং এফেক্টেড হয় অনেক ক্ষেত্রে। লাংয়ের সাথে সাথে আমরা দেখি লিভার এফেক্টেড হয়, কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি হয়, ব্লিডিং হওয়ার চান্স বাড়ে, পেশেন্টের যে হার্ট রেট, কার্ডিয়াক ইনভলভমেন্টও দেখা যায়। এরকম মাল্টিপল অর্গান আমরা ইনভলভ হতে দেখেছি ডেঙ্গুর ক্ষেত্রে। কখনো কখনো দেখা গেছে কি প্লেটলেট কাউন্ট পেশেন্টের এমন হঠাৎ করে ড্রপ হয়ে গেল, সারা শরীর ঠিক আছে, বডি ঠিক আছে, কিন্তু পেশেন্ট রেসপন্স করছে না, নিয়ে আসা হয়েছে আমাদের কাছে, যেহেতু প্লেটলেট কাউন্ট কমে গেছে, ব্রেনের মধ্যে একটা ব্লিডিং হয়েছে। এরকমও দেখা গেছে। সেজন্য ডেঙ্গু যে কোনো অর্গানকে ছেড়ে দেবে সেরকম নয়। এটা ঠিক ডেঙ্গুর জন্য নয়। ডেঙ্গুর জন্য যে প্লেটলেট কমে যায়, বা আরও যেগুলো আর কি প্যাথোফিজিওলজি যেগুলো বলা হয়, সেই জন্যে আমাদের অনেক শর্টকাট কটা অর্গানই আর কি ইনভলভ হতে পারে। আর এখানে আরো একটি বিষয় জানতে চাইবো, ডেঙ্গিতে যারা আক্রান্ত হচ্ছেন এবং তারা রিকভার করে গিয়েছেন, কিন্তু ধরুন কারোর হার্টের সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা আছে, তারা কি পুরোপুরিভাবে রিকভার হতে পারে?
দেখুন, আপনি যেই গ্রুপ অফ পেশেন্টের কথা বলছেন তাদেরকে বলি আমরা কোমরবিড কন্ডিশন, যেমন বয়স্ক লোক যারা অলরেডি হার্টের প্রবলেম আছে, প্রেগনেন্ট পেশেন্ট। স্যার একটু বিরত করতে হচ্ছে আপনাকে, তার কারণ এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। আমার ভাইয়ের একটা কোশ্চেন হচ্ছে যে ডেঙ্গু একবার হলে শোনা যায় যে আর ডেঙ্গু কিছু হয় না। তো এটা সম্পর্কে কি সত্যি বা এটা কি মানে আমরা যেটা জানি যে এটা কি সত্যি? একদমই স্যার, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। আপনি দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। স্যার, উনি জিজ্ঞাসা করলেন একবার ডেঙ্গু হলে কি আর হতে পারে বা হয় কি? হ্যাঁ, দেখুন, এই ডেঙ্গু একটা ভাইরাল মানে রোগ আর কি, যেটাকে আমরা বলি। অনেক সময় আমাদের দেখা যায় কি, যেরকম একটা সর্দি কাশি হলো আপনার, তখন আপনি একটা নিজের একটা ইমিউনিটি তৈরি করলেন, হ্যাঁ, তারপরে আপনার সর্দি কাশি আর হলো না, হ্যাঁ, সেই সিজনটাতে অ্যাটলিস্ট, মানে সেই বছরটাতে। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু এটা ট্রু নয়। ডেঙ্গুর কেন অনেকগুলো ডেঙ্গুর স্পিসিস হয় আর কি। তো এমন নয় কি আপনার একটা স্পিসিস হলেও দ্বিতীয় স্পিসিস আপনাকে এফেক্ট করতে পারে। এক্স্যাক্টলি এই কারণেতেই ডেঙ্গুর ভাইরাসের যে একটা ভ্যাকসিন হয়, দেখবেন অনেক ভাইরাসের ভ্যাকসিন হয়, সেই জন্যে আমরা কিন্তু এখনো পর্যন্ত ডেঙ্গুর ভ্যাকসিন পুরোপুরিভাবে তৈরি করতে পারিনি, এই একটা কারণ। তাহলে যদি সংক্ষেপে বলি, ডেঙ্গু একবার হলে আবার হতে পারে। হ্যাঁ, শুধু ডেঙ্গু নয়, ডেঙ্গুর সাথে ম্যালেরিয়াও হতে পারে, এরকম একটা রোগ আর একটা রোগের সাথেও হতে পারে। সেই জন্যই আমরা অলওয়েজ বলি, যখন একটা আপনার জ্বর বা দুর্বলতা বা আপনার শরীরের পরিস্থিতি যদি খারাপ হয় 3 থেকে 4 দিনের বিয়ন্ড, আপনাদের প্রতিটা একটা ফিভার প্রোফাইল করা হয়, সেইটা করা উচিত, যার মধ্যে আপনাকে ডেঙ্গু দেখা হয় এবং অন্যান্য রোগও দেখা হয়। ডেঙ্গু হয়ে গেলেও আপনার 3 মাস পরে আবার জ্বর হলো, তখনও আমরা ডেঙ্গুর রিপিট করি। তখনও ডেঙ্গু হতে পারে? ডেঙ্গু হতে পারে, একদমই। এবং একটু আগে যেমনটা বললাম স্যার, ডেঙ্গু হলো সেরে গেল, বা যারা হার্টের পেশেন্ট সহ বিভিন্ন রোগে যারা আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে ব্যাপার? দেখুন, যখন একটা পেশেন্টের কোমরবিড কন্ডিশন, মানে ধরুন হার্টের রোগ আছে বা কারোর লাংয়ের প্রবলেম আছে, সেই ক্ষেত্রে যদি ডেঙ্গু হয় তাহলে জিনিসটা আরও খারাপের দিকে যেতে পারে। কেন? তাদের নিজস্ব রিজার্ভ, যেটাকে আমরা বলি, ধরুন তাদের হার্টের ফাংশন এমনি দুর্বল, এবার তাকে এবার যেমন সেই রকম তার ক্ষেত্রে জ্বর প্রচুর মানে আসছে, প্যারাসিটামল খাওয়ার পরেও কমছে না, নিজের যে সংঘর্ষ করার যে ক্ষমতা যেটা নিজের মধ্যে থাকে সেটা অলরেডি ওনার কাছে কম। এবার ডেঙ্গু হওয়ার পরে জিনিসটা আরও কমপ্লিকেশনের দিকে যেতে পারে। কারণ লিভারের প্রবলেম আছে আগে থেকেই, যেটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বলি, সেই রকম ক্ষেত্রে দেখা গেছে কি পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন খুব বেশি হয়। কেন? লিভার থেকেই আমাদের তৈরি হয়, যেখানে আমরা ব্লিডিংয়ের জন্য মানে রক্তপাত হলে স্টপ করতে পারি, সেই সব ফ্যাক্টরগুলো ওখানে তৈরি হয়। এবার যাদের লিভার অলরেডি এফেক্টেড, তার ডেঙ্গু হয়েছে, মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয়েছে, সেই সব পেশেন্ট আরও খারাপের দিকে যেতে পারে। আর একটা উদাহরণ হচ্ছে প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে ডেঙ্গু, এটা একটা খুব কমন প্রেজেন্টেশন আমরা দেখি এই সিজনেতে। হ্যাঁ, তখন দেখা যায় আমাদের কাছে ওষুধপত্র প্রেগনেন্ট পেশেন্টদের দেওয়ার জন্য খুব কম। প্রেগনেন্ট পেশেন্টদের ডিহাইড্রেশন হয়ে যাওয়ার, খুব তাড়াতাড়ি ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, বেশি থাকে। হ্যাঁ, আর প্রেগনেন্ট পেশেন্টদের ক্ষেত্রে ডেঙ্গু খুব চ্যালেঞ্জিং। সেই জন্য আমরা প্রেগনেন্ট পেশেন্টদের ক্ষেত্রে জ্বর এলে অলওয়েজ বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা ডেঙ্গু টেস্ট করান। সেক্ষেত্রে কি যদি কেউ মেডিসিন খায় বেবির উপরে কোনো এফেক্ট পড়তে পারে? দেখুন, প্রেগনেন্ট পেশেন্টদের একমাত্র রেকমেন্ডেড মেডিসিন, মানে যেটা আর কি ডাক্তাররা বলে একটাই ওষুধ, সেটা হচ্ছে প্যারাসিটামল। আচ্ছা, প্যারাসিটামল ছাড়া প্রেগনেন্ট পেশেন্টের এর বাইরে আর কিচ্ছু খাওয়া উচিত নয়, যতক্ষণ তিনি ডাক্তারের সাথে পরামর্শ না করছেন, সমস্ত টেস্ট না করছেন। নিজে থেকে বাড়িতে মানে জিনিসটাকে অগ্রাহ্য করে দেওয়াটা প্রেগনেন্ট পেশেন্টদের ক্ষেত্রে একদম আমরা উপদেশ দিই না। আচ্ছা স্যার, সেক্ষেত্রে ডেঙ্গু হলে তো ফুড হ্যাবিটটা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়ে কি বলবেন? কোন কোন খাবারগুলো মূলত খাওয়া উচিত এবং কোনগুলো মানে অ্যাভয়েড করা উচিত? দেখুন, ডেঙ্গুর ক্ষেত্রে আপনাকে যেটা প্রবলেম আর একটা দেখা যায়, অনেক লোকের না খাওয়া দাওয়া করলে বমি পায়, নজিয়া হয়, হ্যাঁ, খেতে পারে না। হ্যাঁ, এই জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্ক লোকেদের ক্ষেত্রে খুব কমন। কেন? সাধারণ লোকেরা তবু খিদে না পেলেও, খেতে না পারলেও কিছু না কিছু একটা নিতে থাকে, বাট বাচ্চারা খাওয়া দাওয়া করলেই বমি করে। বয়স্ক লোকেদের ক্ষেত্রে পেটে ব্যথা হয়, পেটে ব্যথা একটা খারাপ সাইন ডেঙ্গুর। বাচ্চা বলছে আমার পেটে ব্যথা, এরকম। সেই ক্ষেত্রে আমাদেরকে সব সময়
কিছু না কিছু খাওয়া যেটা ওনাদের ভালো লাগে, যেগুলো হচ্ছে ফল, মানে যেমন পেঁপে হলো, অনেক কিছু ফল দেখা গেছে হেল্প করে আমাদেরকে তাড়াতাড়ি রিহাইড্রেট করতে, যেটাকে আর কি, মানে জলটা আবার শরীরে ফেরত নিয়ে আসতে, ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক করে। এরকম ফল হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ খাওয়া। এছাড়াও জল, যেটাকে আমরা বলছিলাম কি বারবার জল খাওয়া উচিত। জল মানে হচ্ছে ভাতের জল, সাধারণ লোকের ক্ষেত্রে যেটা কমন জিনিস, ভাতের জল খুব এফেক্টিভ। হ্যাঁ, জুস, ফ্রুট জুস বা ধরুন ফ্রেশ জুস আর কি, প্যাকেট জুস নয় অবশ্যই, ফ্রেশ জুস, যে জুসেতে সুগার এক্সট্রা না অ্যাড করা হয়। হ্যাঁ, যদি আপনি আলাদাভাবে চিনি মেশান তখন কি হয় কি সেই জিনিসটা অতটা ভ্যালু থাকে না, মানে ভ্যালু কমেই যায়। আমাদের অ্যাডভাইস হচ্ছে জল এমন নেবেন যেটার মধ্যে ইলেকট্রোলাইটস আছে, ফ্রুট জুস হলো, ফল হলো, হ্যাঁ, ভাতের জল হলো, এরকম টাইপের সিম্পল সাধারণ খাওয়া দাওয়া। একদমই। আমরা আবারও ফিরবো আলোচনাতে, তবে এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বলছি আর কতক্ষণ আছে ব্রেকের পরে? কত? আমরা কি নেক্সট টপিকটা তাহলে বলবো নাকি? ওটা কি শেষ করা যাবে স্যার? মানে এখনো এই ডেঙ্গির প্রিভেনশনটা আমাদের গোটা বাকি রয়েছে। রাইট রাইট। আমরা 10 মিনিট পাবো ব্রেকের পর। আর হ্যাঁ বলো। ডেঙ্গুর ফেজের কথাটা আমি বললাম, যেটা ফেজ, 3টে ফেজ, ওই ফেজটাকে আরেকবার ডিসকাশন করব। একটা হচ্ছে প্রথমেতে ফেব্রাইল ফেজ, জ্বরটা কেটে গেলে অনেক লোক আর কি বাড়িতে বলে আমার তো জ্বর কেটে গেছে, হ্যাঁ আমি আর কিছু প্রয়োজন নেই। সেকেন্ড ফেজ হচ্ছে যেটা ক্রিটিক্যাল ফেজ বলা হয়, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সব জায়গাতেই এটা অ্যাভেলেবেল, WHO-তেও। আর থার্ড হচ্ছে রিকভারি ফেজ। আচ্ছা, তো এই ওভারঅল ডেঙ্গুর পিরিয়ডটা কতদিন থাকে, মানে কতদিন সময় লাগে রিকভারি করতে, যদি আমি কাজ করছি কতদিন পরে জয়েন করতে পারবো, হ্যাঁ আমাকে জয়েন করে নেওয়ার আগে কি কিছু টেস্ট করা উচিত, এই জিনিসগুলো একটা ইম্পর্টেন্ট। তাহলে ব্রেকের পর এটা নিয়ে ফিরছি। ম্যাক্সিমাম কতদিন লাগে স্যার? 10 দিন মোটামুটি বলা হয় ওভারঅল টাইমটা। একটা তো উইকনেস থেকেই যায়, Right. ওটা মোটামুটি রিকভার হতে কতদিন? দেখুন 10 দিন ডেঙ্গুর পর থেকে বডি সেলফ হিলিং করে, আচ্ছা, মানে রিকভারি ফেজটা প্রথম 3 থেকে 5 দিন হচ্ছে জ্বরের ফেজ। 3 থেকে 5 দিনের পর থেকে আরও 5 দিন ধরে নিন আপনার ওই ক্রিটিক্যাল ফেজ, যেটাকে আমরা বলি। ক্রিটিক্যাল ফেজটাকেই পেশেন্টকে লক্ষ্য রাখতে হয়, নিজের প্লেটলেট কাউন্টটাকে লক্ষ্য রাখতে হয়। যদি ডেঙ্গু অলরেডি পজিটিভ এসে গেছে, একবার যদি আপনি একদম ঠিক ফিল করছেন তাহলে ব্লাড টেস্ট করার মধ্যে একটা খালি প্লেটলেট কাউন্ট করিয়ে নিলে বা একটা সিবিসি করিয়ে নিলে যথেষ্ট। যদি দেখছেন কি না আপনার দুর্বলতা কাটছে না, জ্বর কেটে গেছে কিন্তু আপনার শরীর ভালো হচ্ছে না, সেই সব ক্ষেত্রে আমাদের ব্লাড টেস্ট করাটা প্রয়োজন। কিন্তু স্যার ডেঙ্গিতে আমরা প্রচুর মৃত্যু দেখি, অনেক মানুষ মারা যান ডেঙ্গুতে, মানে মৃত্যুটা কেন হয়? কারণ এটা একটা খুব ভালো প্রশ্ন, এটাও করা যেতে পারে। ডেঙ্গুর মৃত্যুর কারণ মোস্টলি যেটা হয় মাল্টি অর্গান ডিসফাংশন, যেটাকে আমি বললাম শক। একটা হচ্ছে যে শকটা আর কি রিভার্স করা যায় না। শকেট বললাম দুটো স্টেজ হয়। ফার্স্টে একটা হচ্ছে যেটাকে আপনার বডি নিজে রিকভার করছে, হ্যাঁ সেটাকে সেলফ লিমিটিং বলা হয়। আর একটা যেটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যায় যে শকটা, যখন ব্লাড প্রেশার ড্রপ করে, তাহলে এটা নিয়ে ঢুকে স্যার, তারপরে পর্যায়টা তারপরে হ্যাঁ হ্যাঁ না ওই ইয়েতে লেগেছে বুঝলি তো, ডিউটি হচ্ছে। চলো। ফেরাম বিরতির পর। স্যার যে বিষয়ে আজ আলোচনা করছি আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করছি, এবং এখানেই একটা বিষয় জানতে চাইবো যে আমরা প্রত্যেক বছর দেখি যে ডেঙ্গুতে প্রচুর মানুষ আক্রান্ত হন, অনেকে রিকভার হয়ে যান, তবে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। ডেঙ্গুতে মৃত্যুটা ঠিক কি কারণে হয়?
দেখুন, ডেঙ্গু ডাক্তারদের জন্য একটা খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন। কেন, আমরা যে মোস্ট অফ দ্য পেশেন্ট যেগুলো আমরা পাই, দেখা গেছে যারা বাঁচে না বা বাঁচাতে পারা মানে প্রচণ্ড চেষ্টা করার পরেও তারা মানে বাঁচে না, সেরকম ক্ষেত্রে এই পেশেন্টগুলো কিন্তু খুব একটা বেশি দিন নয়, মানে 10 দিনের হিস্ট্রি জ্বর, হ্যাঁ 10 দিন আগে ভালো ছিল, 10 দিন আগে জ্বর হলো বা 1 সপ্তাহ আগে জ্বর হলো, হঠাৎ করে আমাদের হাসপাতালে নিয়ে আসা হলো, পেশেন্ট খারাপ হতে থাকলো এবং তার শেষ পর্যন্ত প্রচণ্ড চেষ্টা করার পরেও আমরা দেখলাম কি ওনাকে বাঁচানো গেল না। এই জিনিসটা ডাক্তারদের একটা বিশাল বড় ট্রমা। আমরা অলওয়েজ কজ খোঁজার চেষ্টা করি, কিন্তু এর কজটা হচ্ছে খুব সাধারণ, যেটাকে আপনি বললেন মানে যেটা সিম্পল, সাধারণ মানে হচ্ছে সিম্পল কজ হচ্ছে কি, যখন ডেঙ্গুর ক্ষেত্রে যে একটা শকে যখন পেশেন্ট যায়, আমরা ডেঙ্গু হিমোরেজিক ফিভারও তাকে বলি, তখন দেখা যায় কি পেশেন্টের প্লেটলেট কাউন্ট কমতে থাকে, ব্লিডিং হতে থাকে শরীরে নানা রকম জায়গা থেকে, একটা নয় মাল্টিপল অর্গান ইনভলভ হতে থাকে, তার যেরকম লাং হলো, তার সাথে লিভার হলো, আস্তে আস্তে পেশেন্টের ব্লাড প্রেশার ড্রপ করতে থাকে। এইখান থেকে যদি পেশেন্ট ইমপ্রুভ করে ফ্লুইড দেওয়ার পর বা নানা রকম সাপোর্টিভ কেয়ার দেওয়ার পর, তখন পেশেন্ট কিন্তু রিকভার হয়ে যায়। কিন্তু দেখা যায় যখন এই শকটা আর কি এসব করার পরেও ঠিক হচ্ছে না, তখন আমরা বলি তাকে ডিকম্পেনসেটেড শক। তার মানে আমরা সমস্ত রকম ট্রিটমেন্ট দেওয়ার পরেও সেই শকটা ইমপ্রুভ হচ্ছে না, তখন আমাদের ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য নানা রকম ওষুধ দিতে হয়, অর্গানকে সাপোর্ট করতে হয়, যদি ব্লিডিং হয় প্লেটলেট দিতে হয়, যদি প্রয়োজন হয় যদি হিমোগ্লোবিন ড্রপ করে তখন ব্লাডও দিতে হয়, এবং নানা রকম আরও ব্লাড প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন থাকে। এই রকম সমস্ত সাপোর্টিভ কেয়ার দেওয়ার পরেও দেখা যায় পেশেন্ট ইমপ্রুভমেন্ট করতে পারে না। সেই সাপোর্টেতে যেটা দরকার, ডেঙ্গুর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, আমাদের প্রচণ্ড রকমভাবে ডিফিকাল্টি হয় পেশেন্টকে রিলেটিভকে এটা বোঝানোর জন্য। ডেঙ্গু স্পেসিফিক অ্যাট সাচ কোনো ট্রিটমেন্ট থাকে না। একটা পেশেন্ট যখন ডেঙ্গুতে ভর্তি হয়, যখন আইসিইউতে আসে, তখন আমরা প্রতিটা মুহূর্তে তাকে মনিটর করি, ব্লাড প্রেশার মনিটর করি, অক্সিজেন প্যারামিটার মনিটর করি। যদি আমরা দেখি আস্তে আস্তে সিচুয়েশন হাতের বেরোয় বাইরে, তখন ভেন্টিলেশনে দিতে হয় পেশেন্টকে, ভেন্টিলেটারেতে দিতে হয়, যেটা আমাদের স্পেশালিটি আর কি। পেশেন্টকে এইভাবে নানা রকমভাবে সাপোর্ট দিতে হয়। সেই সাপোর্ট দেওয়ার পরেও যখন শকটা কম্পেনসেশন হয় না, সেই পেশেন্টগুলো মৃত্যুর দিকে যায়। আর এটা খুব শর্ট টাইমের মধ্যে হয়, যেটা রিলেটিভদের ক্ষেত্রে প্রচণ্ড রকম ডিফিকাল্ট বোঝা। আর বাড়িতে হয়তো 3 জন লোক, 3 জনের ডেঙ্গু হয়েছে, কিন্তু একজনের খারাপ হলে এরকম। স্যার, গোটা ফেজটা একজন ডেঙ্গু আক্রান্ত হলেন, তার চিকিৎসা চললো বা তিনি রিকভার করলেন বা কেউ মারা গেলেন, এই গোটা ফেজটা নিয়ে কি বলবেন? দেখুন, সাধারণত দেখা গেছে আর কি 10 দিন মতন ফেজটা কন্টিনিউ চলে আর কি। প্রথম যে 3 থেকে 4 দিন বা 5 দিন একটা ফেব্রাইল স্টেজ বলা হয়, তারপরের যে ফেজটা যেটাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি, এই ক্রিটিক্যাল ফেজেতেই কি হয়, এই লিকটা হয়, যেটা আর কি ভেসেলের মধ্যে, যেটা ভেনের মধ্যে যেগুলো লিকস হয় মাল্টিপল ভেসেলসের মধ্যে, লিকটা আস্তে আস্তে মানে বডি থেকে ভেতরেতে ফ্লুইড লিক হয়, সেটা লাঙে হলো। তারপরে রিকভারি ফেজ হয়। রিকভারি ফেজে কি হয়, যেই লিকগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে আবার ফেরত চলে আসে। মোস্ট অফ দ্য কেসে এইটাই হয়। 80% থেকে 90% পেশেন্ট আস্তে আস্তে রিকভারি হয়ে যায়, সে বুঝতেও পারে না, এবং 10 দিন পরে দুর্বলতা হলেও কিন্তু আস্তে আস্তে সে নিজের নর্মাল লাইফেতে ফিরে যেতে পারে। কিন্তু যখন এই ক্রিটিক্যাল ফেজ, যেটা আর কি, যেটা আমি বললাম লিকের ফেজ, যখন আপনার দুর্বলতাটা বেড়েই চলেছে, মাথা ব্যথা, আনুষঙ্গিক অর্গানও ইনভলভ হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ব্লিডিংয়ের সাইনস অ্যান্ড সিমটম আছে, সেই ক্ষেত্রে কিন্তু ডেঙ্গুটা খারাপের দিকে যেতে পারে। আর রিকভারি ফেজ তখন আসতে সময় লাগে। আচ্ছা স্যার, ধরুন কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, রিকভার হয়ে গিয়েছে, এবং তারপরে তার মধ্যে কি কি সিমটমস দেখা যেতে পারে যা যথেষ্ট চিন্তার হতে পারে বলে মনে করা হয়? দেখুন, ডেঙ্গুর রিকভার যদি একবার হয়ে যায় পেশেন্ট, মানে রিকভারি ফেজ যদি ভালোভাবে যায়, তাহলে মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট কিন্তু নিজে বাড়ি মানে ঠিক হয়ে যায়। আচ্ছা, কিন্তু এই রিকভারি ফেজটা যদি স্মুথ না হয়, মানে পেশেন্টের জ্বর আবার আসছে, তাহলে আর একটা সেকেন্ডারি কোনো ইনফেকশন হলো, বা পেশেন্টের প্লেটলেট কাউন্ট বাড়ছে না, সমস্ত কিছু ঠিক হলো, প্লেটলেট কাউন্ট বাড়ছে না, খুব কম পার্সেন্ট অফ পেশেন্টকে দেখা গেছে এরকম হচ্ছে, বা ব্লিডিং হচ্ছে কোথাও, যেটা আমরা বন্ধ করতে পারছি না, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি পেশেন্ট খারাপের দিকে যেতে পারে। সেই পেশেন্টগুলোকে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন, মনিটর করা দরকার,
ভালোভাবে লক্ষ্য রাখা দরকার, খুব ক্লোজলি মনিটর করা দরকার এবং সাপোর্টিভ মেজার্স ব্লাড যে প্রয়োজন সেগুলো দেওয়া দরকার আর কি। সেক্ষেত্রে যদি কোনো বাচ্চা হয় তার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করা উচিত? বাচ্চারা অলওয়েজ আমরা হাই রিস্কের মধ্যেই রাখি বাচ্চাদের ক্ষেত্রে পিডিয়াট্রিশিয়ানদের কিছু কিছু সার্টেন গাইডলাইন্স আছে। পিডিয়াট্রিশিয়ানরা সেই গাইডলাইন ফলো করে, তার মধ্যে ভাইটালস মনিটর করে। বাচ্চাদের ক্ষেত্রে যদি শক হয়, সেই শকটা কিন্তু মা বাবাদের বুঝতে অনেক বেশি সময় লাগে। সাধারণ পেটে ব্যথা, কম জ্বর এসছে, এরকমও দেখা গেছে অনেক পেশেন্ট যার ডেঙ্গু হয়েছে কিন্তু পেটে ব্যথাটা একটা খারাপ সাইন, বা মাথা ব্যথা হচ্ছে, উঠতে পারছে না, দুর্বলতা, হাত পা লাল হয়ে গেছে, একটা র্যাশ হয়েছে, বাচ্চাকে দেখা গেল কি 4-5 দিন হয়ে গেছে, জ্বরটা কেটে গেছে, মা বাবারা বুঝতে পারে না। কিন্তু যখন উনি ক্রিটিক্যাল স্টেজের দিকে গেলেন, অলরেডি ডিহাইড্রেটেড, বাচ্চা ইমপ্রুভ করছে না, অবশ্যই পিডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত। পিডিয়াট্রিশিয়ানদের কাছে প্রতিটা ডেঙ্গুর গাইডলাইন থাকে এবং তারা সেইভাবে যদি প্রয়োজন হয় হাসপাতালে ভর্তি করা হয়, যদি প্রয়োজন হয় আইসিইউতে ভর্তি করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করাটা প্রয়োজনীয়। তা না হলে যদি বাচ্চারা যদি লেট আসে আমাদের কাছে, আমাদের খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়ে যায় আমাদের কাছে। স্যার, ডেঙ্গি প্রতিরোধ করতে কি কি করা সম্ভব এবং কি কি করা উচিত, মূলত কিভাবে প্রতিরোধ করা যায়, নিজেকে সুস্থ রাখা যায় মূলত? হ্যাঁ, ডেঙ্গুর প্রতিরোধ করতে গেলে আপনি কারোর ভরসায় থাকবেন না। হ্যাঁ, আপনার চারিপাশে যা পরিবেশ আছে সেই পরিবেশটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা খুব প্রয়োজন। সাধারণ ফিনাইল, যদি কোনো জল টল পড়ে থাকে সেখানেতে সাধারণ ফিনাইল বা সাধারণ যেগুলো ডিসইনফেক্টেন্ট আমরা বলি সেগুলোকে প্রয়োজন করা দরকার। যদি আপনি গ্রামের লোক বা যদি যেখানে ছোট ছোট জল আছে সেই জলগুলোকে পরিষ্কার রাখা, সেই জলগুলোকে একটা ফিল্টার প্রসেস করা বা ক্লিন করা, অ্যাটলিস্ট সারফেসটা যেন একটা জলটা জমে না থাকে যেটাকে আমরা বলি, সেই জিনিসটা আপনাদের নিজেদের করা প্রয়োজন। ডেঙ্গুর ক্ষেত্রে দেখা গেছে যদি মসকিউটো মশাকে যদি আমরা দূরে রাখতে পারি, সেটা নানা রকম ক্রিম পাওয়া যায় কমার্শিয়ালি, সেই ক্রিমগুলো যদি ব্যবহার করি, মশারি খুব সাধারণ সিম্পল জিনিস যদি আমরা অলওয়েজ ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা নিজেকে যদি মশার থেকে দূরে রাখতে পারি, ডেঙ্গু দেখা গেছে কি আমরা অনেকটাই আটকাতে পারি। একদমই। আমরা যদি শহরের কথা বলি, বিভিন্ন সময় এখানে প্রচার হয়, মানুষকে যাতে সচেতন রাখা যায় বিভিন্নভাবে প্রচার করা হয়, কিন্তু গ্রামের ছবিটার কথা যদি আমরা বলি স্যার, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে থাকে না এবং সেই কারণে সংখ্যাটা অনেকটা বেশি হয়ে যায় ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার। ঠিক, আমাদের এখানে আমরা দেখেছি প্রচার নানাভাবেই হয় কিন্তু ঠিক মেসেজটা ঠিক লোকের কাছে পৌঁছয় না। হ্যাঁ, নানাভাবে সেই অ্যাডভার্টাইজমেন্ট করা হয় কিন্তু আসল জিনিসটাই বোঝে না মানুষ। আসল জিনিসটা হচ্ছে কি আপনাকে নিজেকে সচেতন থাকতে হবে। যদি ডেঙ্গু থেকে আপনি বাঁচতে চান, নিজের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নানা রকম যেগুলো কমার্শিয়াল ক্রিম পাওয়া যায় সেগুলো দেখা গেছে আপনাকে হেল্প করে মশা আপনাকে দূরে রাখতে। হ্যাঁ, বাড়িতে নানা রকম যেগুলো গ্রামের ক্ষেত্রে নানা রকম ধূপ পাতি এগুলো হয় যেগুলো মশাকে দূর রাখে, সেগুলোকে ব্যবহার করা। ছোট ছোট জল যেখানেতে থাকে সেই জলের জায়গাগুলোকে রেগুলার পরিষ্কার করা, এই সিম্পল ছোট ছোট জিনিস কিন্তু আপনাকে ডেঙ্গুর থেকে বাঁচাতে পারে। এবং স্যার, আমরা বর্তমানে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, যে মরশুমটা চলছে এবং এরপরে আরও সিচুয়েশনটা অনেকটা খারাপ হয়, প্রত্যেক বছরই আমরা সাধারণত এই ছবি দেখি, ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছেই। সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে থেকে কিভাবে নিজেকে রিহাইড্রেটেড করবো আমরা একবার জানতে চাইবো আপনার কাছে। দেখুন, বাড়ি থেকে রিহাইড্রেটেড করার হচ্ছে সাধারণ জল। যদি আমি শহরের ক্ষেত্রে বলি, মানুষের কাছে ওআরএস বা গ্রামের ক্ষেত্রে ওআরএস অ্যাভেলেবেল। যদি নিজে দেখেন কি আমি ডিহাইড্রেটেড ফিল করছি, গলা শুকিয়ে আসছে, মাথা ঘুরছে, সেই সব ক্ষেত্রে ইলেকট্রোলাইট সলিউশন যেটা ওআরএস বলা হয় সেটা দিয়ে নিজেকে হাইড্রেট করা দরকার। জুস ফলের জুস, নারকোল, ডাবের জল, হ্যাঁ, ভাতের ফ্যান সাধারণ লোকের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে এই সব সলিউশনগুলোকে এইরকম লিকুইডগুলোকে যদি আপনি নেন তাহলে কিন্তু দেখবেন যে নিজেকে ভালোভাবে রিহাইড্রেট করা সম্ভব।
একদমই বেসিক কিছু গাইডলাইন রয়েছে, কিছু খাবার রয়েছে, সেগুলো যেমনভাবে খেতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। এবং অবশ্যই স্যার যেমনটা বললেন, বেশ কয়েকটি গাইডলাইন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার আশেপাশে, এবং তাতেই কিন্তু আপনি যেমনভাবে সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার চারপাশ সুস্থ থাকবে। আজ ডেঙ্গি নিয়ে আলোচনা করছিলাম। আজ আমার সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর সৌভিক পাল। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তবে আজ একেবারেই সময় শেষ, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ দেখতে থাকুন নিউজ টাইম।